গঠনমূলক জায়গায় যেতে চাই। প্রথম প্রথমত যেটা দরকার, একটা জাতীয় এবং রাজনৈতিক ঐক্য প্রয়োজন। এটা জানে না এমন কেউ নাই, কিন্তু এই ঐক্যের জন্য প্রথমত আমাদের দোষারোপ থেকে বেরিয়ে আসতে হবে। এই তো এখন দোষারোপ থেকে বেরিয়ে আসার জন্য প্রথমত আমাদের যেই জায়গাগুলো জানার আছে, যেই জায়গাগুলো নিয়ে আসলে কেউ কখনো আমাদেরকে ক্লিয়ার কাট কোনো অ্যান্সার দেয় নাই, সেই বিষয়গুলো নিয়ে আমাদের জানা প্রয়োজন। 24-এর অভ্যুত্থানের পরে অনেক বড় গলা করে দাবি করা হয়েছে দিল্লির বিপক্ষে এই অভ্যুত্থান হয়েছে। ঠিক আছে, বুঝলাম, কিন্তু দিল্লির সাথে ঢাকার যেই চুক্তিগুলো, এই চুক্তিগুলো ওপেন করার ব্যাপারে কি মন্তব্য করা হয়েছে, কতটুকুই বা আমরা গুরুত্ব আরোপ করতে পেরেছি পলিটিক্যালি। আমরা আমরা দেখি নাই ইন্টারিমের সময়ে দিল্লির সাথে বাংলাদেশের মানে ঢাকার হয়ে যাওয়া যে চুক্তিগুলো, সেই চুক্তিগুলো ওপেন করার ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই, বরঞ্চ আরো কয়েকটি নতুন চুক্তি করা হয়েছে দিল্লির সাথে। এবং আমি এখানে বলে রাখতে চাই, আমরা যে স্লোগানটা খুব পপুলারলি দিয়ে থাকি, দিল্লি না ঢাকা, এই স্লোগানটা একটা খুবই ভুল স্লোগান। এই স্লোগানটা হওয়া উচিত দিল্লি না বাংলাদেশ। কারণ আপনার পুরো ভারতের সকল মানুষ দিল্লির এই শাসন ব্যবস্থার সাথে একমত নয়, প্রথমত। দ্বিতীয়ত, দিল্লির সাথে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি এবং পররাষ্ট্রনৈতিকভাবে দিল্লির যে আগ্রাসন বাংলাদেশের উপরে, এটাকে ঠেকানোর জন্য পুরো বাংলাদেশ আসলে দিল্লির হয়ে সামনে ঢাল হয়ে দাঁড়ায়। এখানে শুধু ঢাকা নয়, আমরা সেন্ট্রালাইজড কোনো শাসনের কথা বলতে চাই না। ঢাকাকে যখন আপনি মুখ্য করে তোলেন, সেটা হচ্ছে আরেকটা সেন্ট্রালাইজড শাসনের কথা আপনি মুখ্য করছেন। শাসনের বিপক্ষে আরেকটা সেন্ট্রালাইজড শাসনকে রেটরিক, পলিটিক্যাল রেটরিক হিসেবে ইউজ করেন, দ্যাটস ফাইন, বাট এটা খুবই মনোযোগের সহিত লক্ষ্য করা প্রয়োজন। আপনি একটা রেটরিক দিয়ে আরেকটা রেটরিককে ভাঙার যে পদ্ধতি, এটা দিয়ে হেজেমনি তৈরি হয়, এটা দিয়ে আধিপত্য তৈরি হয়। একটা আধিপত্য দিয়ে আপনি আরেকটা আধিপত্যকে ওভার ট্রাম্প করতে পারেন না। দেখেন, ওভার ট্রাম্প শব্দের মধ্যেও ট্রাম্প আছে। তো দেখেন, এই যে আমি যেটা বলতে চাই যে আমরা দিল্লির সাথে হয়ে যাওয়া বাংলাদেশের চুক্তিগুলো যতক্ষণ না ব্যবসায়িক, পররাষ্ট্রনৈতিক, সকল ধরনের চুক্তি যা কিছু হয়েছে সবকিছু অবিলম্বে ওপেন করতে হবে। এখানে একজন বিএনপি নেতা এসেছিলেন, আমরা যত বড় গলা করি বলি না কেন বিএনপি আধিপত্যবাদের বিপক্ষে সবচেয়ে বড় শক্তি, এইটা বলার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় না, কোনো ধরনের বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় না। প্রমাণিত হবে তখন যখন আপনি আপনার কার্যকারিতার জায়গায়, পলিসি মেকিং এর জায়গায় আপনি চুক্তিগুলোকে বাংলাদেশের মানুষের সামনে ওপেন করতে পারেন। আপনাকে একটা জিনিস বলি যে চুক্তি দুই রকমের হতে পারে, মোটা দাগে দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ডিসক্লোজার, মানে আপনি ডিসক্লোজ করতে পারবেন এই চুক্তি যখন চলাকালীন বা একটা সময় পর। আর একটা হচ্ছে এনডিএ, নট ডিসক্লোজার এগ্রিমেন্ট। পৃথিবীতে মনে হয় বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, যত চুক্তি আছে সব চুক্তি এনডিএ। আপনার আমেরিকার মতো একটা কান্ট্রি, যেটা একটা চরমভাবে নানানভাবে ফ্যাসিস্টিক কার্যকলাপের সাথে জড়িত এবং অপর দেশের উপরে আগ্রাসন চাপিয়ে দেওয়ায় অভ্যস্ত, সেরকম একটি দেশও 30 বছর পর পরে সকল এগ্রিমেন্ট, সরকারি এগ্রিমেন্টগুলো কিন্তু বাহিরে চলে আসে। ফলত আমরা যেটা দেখি, আমি এটা আগেও বলেছি, চমস্কি, গ্রেবারের মতো বুদ্ধিজীবীদের আপনারা গড়ে উঠতে দেখেন, বক্তাদের আপনারা গড়ে উঠতে দেখেন, এবং আধিপত্যবাদ বিরোধী একটা শক্তিকে আপনারা গড়ে উঠতে দেখেন, যুদ্ধ বিরোধী একটা শক্তিকে গড়ে উঠতে দেখেন। এবং এখন প্যালেস্তাইনের পক্ষে, ইরানের পক্ষে আমেরিকার দেশের জনগণও দাঁড়িয়ে যাচ্ছে, প্রতিবাদ করছে। এই ঘটনাটা একদিনে ঘটে নাই। বাংলাদেশে এটা তৈরি হওয়ার জন্য প্রথমত যেটা দরকার, আমাদের সকল চুক্তি, এবং যেটা কিছু মাত্রায় যদি এমন হয় রাষ্ট্রীয় গোপনীয়তা আপনার মেনটেন করতে হবে, সেই বিষয়গুলো অবশ্যই বাংলাদেশের জনগণের সামনে বললে বাংলাদেশের জনগণ সেটা মেনে নিবে। কিন্তু এটা হতে পারে না বাংলাদেশের সকল ব্যবসায়িক চুক্তি, বাংলাদেশের সকল পররাষ্ট্রনৈতিক চুক্তি একটা গোপন পর্দার আড়ালে আপনারা এটা করতে থাকবেন আর মুখে বলবেন যে আমরা আধিপত্যবাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি। এটা একটা অবাস্তব কল্পনা। দ্বিতীয়ত, আমি আরেকটা, এটা হচ্ছে আপনার একটা পলিসি ডিবেটের জায়গা থেকে বললাম। আরেকটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, ব্যক্তিগত রাজনৈতিক উপলব্ধির জায়গা থেকে বলবো।
আমার আনন্দ ছিল 15 মিনিট। আমার বাসা থেকে আলিয়স প্রসেস বা এই যে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, বেক্সিমকো, ইয়েলো, এই জায়গাটা পার হতে সময় লাগে 15 মিনিট। এই 15 মিনিট পরে হাসিনা পালানোর আনন্দের চেয়ে একটা কনস্ট্রাকশন, একটা নেশনের কনস্ট্রাকশন কত বেশি জরুরি, কত বেশি আমাদেরকে পরবর্তীতে পোহাবে এই কনস্ট্রাকশন না করার ক্ষেত্রে, এটা আমাকে পদে পদে ফিল করিয়েছে এবং এটা প্রতিদিন এখন আমরা দেখতে পাচ্ছি। আমাদের সামাজিক, নৈতিক, ধর্মীয় সকল কিছুর অবক্ষয় আপনাকে পুশিন বন্ধ করতে সাহায্য করবে না, আপনাকে সীমান্ত হত্যা বন্ধ করতে সাহায্য করবে না। আমরা আমাদের জাতিগতভাবে, আমাদের যে সোসাইটাল, আমাদের যে সামাজিক বন্ধন, এই জায়গায় আমরা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছি। এই জায়গায় আমরা একে অপরের প্রতি সম্মানজনক জায়গাগুলো, রাজনৈতিক জায়গাগুলো মেনটেন করছি না। ফলত আমরা দেখতে পাচ্ছি এখানে সীমান্ত হত্যার মতো বা পুশিনের মতো ঘটনা যখন ঘটে, আমরা সামাজিক একটা ঐক্যমত্য তৈরি করতে পারি না যে এই সবগুলো ঘটনা, সেই সাথে এই তিস্তার পানি চুক্তি বা এখানে যে আমাদের যে পানির অববাহিকায় আমাদের যে রাইট, সেটা নিয়ে আমরা ইন্টারন্যাশনাল কোর্টে একটা শক্ত জনমত গড়ে তুলতে পারি না। আমাদেরকে অবশ্যই সামনে এই চুক্তিগুলো নিয়ে, এই সীমান্ত হত্যা নিয়ে এবং এই তিস্তার যে অববাহিকা সেটা নিয়ে অবশ্যই ইন্টারন্যাশনাল কোর্টে আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং এটার জন্য আমাদের নতুন ধরনের পররাষ্ট্রনীতি, নতুন ধরনের পররাষ্ট্রনৈতিক মানুষ আমাদেরকে তৈরি করতে হবে। খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই যে যারা নৈতিকভাবে এবং আদর্শিকভাবে নিজেদেরকে শক্ত অবস্থানে রাখতে ব্যর্থ হচ্ছেন, তাদের মুখে মানায় না যে আপনারা আরেকটা কোনো আধিপত্যকে মোকাবেলা করবেন। এটা মানায় না। মোকাবেলা করার জন্য ওই নৈতিক আদর্শ, মানদণ্ড অবশ্যই থাকতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।